আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সাবমেরিন কেবল বা বিএসসি এই কোম্পানিটার 2024-25 অর্থ বছরের কোয়ার্টার 3 এর ডেটা অ্যানালাইসিস করব। তো বর্তমানে জুলাই মাস চলতেছে, এইটার অলরেডি তাদের যে অ্যানুয়াল রিপোর্ট সেটা চলে আসার কথা, বাট কোম্পানিগুলো যেহেতু প্রায় 3 মাস পরে তাদের অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে, তো সেই হিসাবে আমরা জাস্ট জুন জুলাই বা এই সময়টাতেই আমরা বিএসসিপিএস এর অ্যানালাইসিস করতেছি। কারণ আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব যে এটাতে এখন ইনভেস্ট করে তারা যখন ইপিএস ডিক্লেয়ার করবে তখন কি একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চার্ট ক্যানভাস অ্যান্ড ইউ ট্রেড পাওয়ার্ড বাই ইউনিভার্সাল সিকিউরিটিজ লিমিটেড। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। এই ভিডিও দেখে কেউ কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, স্টকটা অ্যানালাইসিস করার জন্য আমরা আমাদের শিটে চলে আসবো। সো শিটে আসলে শুরুতেই যদি আমরা বেসিক ডেটা দেখি, তো এই কোম্পানিটার টিকার বিএসসি এবং কোম্পানির নেম বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএসসি। আর এদের শেয়ার হোল্ডিংস প্যাটার্নসটা যদি দেখি, তো গভর্নমেন্ট কিন্তু এই স্টকটার মেজর পোর্শন হোল্ড করতেছে, বা এই কোম্পানিটা কিন্তু মেইনলি একটা গভর্নমেন্ট কোম্পানি, বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটা কোম্পানি। তো এখানে গভর্নমেন্টের রয়েছে 77%-এর মতো, দেন ইনস্টিটিউটের রয়েছে 15%, আর ফরেন হোল্ডিংসে রয়েছে 2%-এর মতো, আর পাবলিক হোল্ডিংসে রয়েছে 6%-এর মতো। এটা স্টক মার্কেটে টেলিকমিউনিকেশন সেক্টরের একটা স্টক এবং এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2008 সালে। আমরা যদি এদের ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্স দেখি, ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সে এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 23%, আর অথরাইজড ক্যাপ 1000 কোটি টাকা, তার মধ্যে পেইড আপ ক্যাপ রয়েছে 187 কোটি টাকা, মার্কেট ক্যাপ রয়েছে 2500 কোটি টাকার মতো, আর এদের শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 18 কোটি বা 18.7 কোটি। সো এই জায়গাটায় শেয়ার আউটস্ট্যান্ডিং এর ব্যাপারে একটু বলি। এদের শেয়ার আউটস্ট্যান্ডিং কিন্তু আরো কম ছিল, 16 কোটির আশেপাশে ছিল। তো এরা যেহেতু সরকারি কোম্পানি, এরা সরকারের কাছ থেকে কিছু লোন নিয়েছিল। তো ওই লোনগুলোকে পরে এরা ইকুইটিতে কনভার্ট করে, দ্যাট মিনস ওই লোনগুলার এগেনস্টে সরকারকে তারা কিছু শেয়ার দেয়, এবং সেই শেয়ারগুলা প্রত্যেকটা শেয়ার 75 টাকার আশেপাশে দেয়। এইখানে কিন্তু বর্তমানে এই স্টকটার কারেন্ট প্রাইস রয়েছে 134 টাকা। তো 75 টাকা হিসেবে ধরে সরকারকে বেশ কিছু শেয়ার দেয়। এই শেয়ার দেওয়ার কারণে তাদের টোটাল শেয়ার আউটস্ট্যান্ডিং বেড়ে গিয়েছে, এবং যেটা ফলে কিন্তু তাদের ইপিএস এ বা টোটাল আর্নিংস পার শেয়ারে একটা রিফ্লেকশন এসেছে। এটা আমরা হয়তো আর একটু পরেই বিস্তারিত দেখব। যাই হোক, সো এইখানে তাদের আনঅডিটেড পি রয়েছে 13.2, অডিটেড পি 11.87, আর এনএভি রয়েছে 93 টাকা, এনএভি টু প্রাইস 1.44x। আর বর্তমানে আমরা যদি 52 উইকস এর প্রাইস রেঞ্জ দেখি, সেই হিসাবে এটা মোটামুটি মিডল একটা জোনে রয়েছে, যেখানে তার 52 উইকস এর হাই প্রাইস 167 টাকা এবং 52 উইকস এর লো প্রাইস 103 টাকা, আর বর্তমান প্রাইস 134 টাকা। তো বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু 52x এর একটা মাঝামাঝি রেঞ্জে রয়েছে। এই স্টকটার গত বছরের ইপিএস ছিল 11 টাকা 10 পয়সা, বর্তমানে পি 13-20 যেটা বলেছি অলরেডি। যাই হোক, এই ভিডিওতে আমরা মার্চ কোয়ার্টারের ডেটা অ্যানালাইসিস করব। আমরা মার্চ কোয়ার্টারের ডেটাতে যেটা তার জন্য থার্ড কোয়ার্টার, আর তার ইয়ার এন্ড হয়েছিল লাস্ট জুন 24-এ। আমরা মার্চ 25 বা থার্ড কোয়ার্টারের ডেটার যদি ব্যালেন্স শিট ডেটাটা দেখি, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার যে টোটাল অ্যাসেটসে কিন্তু আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছিলাম, বাট এই জায়গায় যে লেভেলে গ্রো করতেছিল সেটা কিন্তু লাস্ট 2-3 ইয়ার্স কিন্তু একটু স্লো হয়ে এসেছে। এটা আমরা তার চার্ট দেখে ইজিলি বুঝতে পারতেছি। আর টোটাল লায়াবিলিটিস যদি দেখি, তো তার লায়াবিলিটিস বাড়তেছিল, বাট এই যে এই জায়গাটায় এসে মেইনলি যেহেতু যেটা বললাম আমরা, যে লায়াবিলিটিস এর এগেনস্টে সেই কিছু শেয়ার ইস্যু করেছে সরকারকে, সো ওই লায়াবিলিটিসটা ইকুইটিতে কনভার্ট হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু এখানে লায়াবিলিটিজ আমরা একটু কমতে দেখতেছি। ইকুইটিও আমরা দেখতেছি একটা ভালো লেভেলে, মোটামুটি লাস্ট 10 ইয়ার্স ধরে বাড়তেছে। তো এই স্টকটার যদি আমরা কারেন্ট রেশিও দেখি, কারেন্ট রেশিও 5.5x, দ্যাট মিনস তার বর্তমানে যে কারেন্ট লায়াবিলিটিস রয়েছে তার 5.5 টাইমস তার কারেন্ট অ্যাসেটস রয়েছে। তো একটা ভালো পজিশনেই রয়েছে মোটামুটি। আমরা যদি তাদের আর্নিংস ডেটা দেখি, সেখানে আমরা মেইনলি কোয়ার্টারলি আর্নিংসের ডেটা দেখবো। তো প্রথমে যদি আমরা এই কোয়ার্টার মানে মার্চ যে কোয়ার্টারটা আমরা অ্যানালাইসিস করতেছি, এই মার্চ কোয়ার্টারের ডেটা দেখি, তো মার্চ কোয়ার্টারে তার আগের বছরের মার্চের সাথে রেভিনিউ গ্রোথ ছিল 2.29%,
এবং অপারেটিং প্রফিট গ্রোথ ছিল 8.75% আর নেট প্রফিট গ্রোথ ছিল 18.20%। তো তার কিন্তু রেভিনিউ খুব বাড়ে নাই, বাট তারা কিন্তু নেট প্রফিটও খুব ভালো একটা গ্রোথ আনতে পেরেছে। আর অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটার কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনই 51%, আর নেট প্রফিট মার্জিন কিন্তু 48%। দ্যাট মিনস এই কোম্পানিটার যে বিজনেস, এরা কিন্তু খুব ভালো একটা প্রফিট মার্জিন রাখতে পারে, যেই কারণে রেভিনিউ খুব বেশি গ্রোথ না করলেও নেট প্রফিটে বেশ ভালো একটা গ্রোথ তারা করেছে। এবার আমরা যদি 9 মাসের ডেটা মিলিয়ে তার ডেটাটা দেখি, 9 মাস বা 3 কোয়ার্টারের ডেটা, রেভিনিউ গ্রোথ কিন্তু নেগেটিভ, আগের বছরের চাইতে -12.95% রেভিনিউ গ্রোথ হয়েছে। অপারেটিং প্রফিটও কিন্তু নেগেটিভ, -26%-এর মতো অপারেটিং প্রফিট গ্রোথ। আর নেট প্রফিট গ্রোথও নেগেটিভ, যেটা -15%-এর মতো। বাট স্টিল তার কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন 51% আর নেট প্রফিট মার্জিন কিন্তু 47%। এই পর্যায়ে আমরা যদি তার আর্নিংস বা অ্যানুয়ালাইজড আর্নিংস দেখি, এই 9 মাসের ডেটাকে আমরা অ্যানুয়ালাইজড করে নিয়েছি। সেইটা দেখলে আমরা দেখতে পাচ্ছি 5 বছরের রেভিনিউ সিজিআর ইয়ার অন ইয়ার, গত 5 বছরে সেটা 9.77% এবং 10 বছরের রেভিনিউ সিজিআর 22.79%। আর 5 বছরের নেট প্রফিট সিজিআর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা 15%, 10 বছরের নেট প্রফিট সিজিআর 30%। আমরা যদি এখানে নেট প্রফিটের সিজিআর এন্ড রেভিনিউ সিজিআরটা দেখি, ডাবল ডিজিট অর অলমোস্ট 3 টাইমস অফ ডাবল ডিজিট, মানে হলো 10%-এর 3 গুণ পর্যন্ত আমরা রিটার্ন পাচ্ছি। বাট এই জায়গাটা যদি রেভিনিউর ডেটাটা দেখি, এই যে নীল বারগুলা রেভিনিউ দেখলে দেখেন জুন 2016 থেকে রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছিল, দেন লাস্ট 2 বছর কিন্তু তার রেভিনিউ ড্রপ করতেছে। সো এই কোম্পানিটা কিন্তু একটা গ্রোথ কোম্পানি বলা যায়। তো গ্রোথ কোম্পানিগুলার প্রাইসে বা সেন্টিমেন্টে একটা নেগেটিভ সেন্টিমেন্ট চলে আসে তখনই, বা ওভার ভ্যালুড হয়ে যায় তখনই, যখন তার এই যে এরকম একটা গ্রোথ লেভেল থেকে সে যখন আসলে ডি গ্রোথ লেভেলে যাওয়া শুরু করে। তো এই জায়গাটায় দেখলেই দেখতে পাবেন যে তার কিন্তু রেভিনিউ বাড়তেছিল, বাট লাস্ট 2 ইয়ার্স ধরে বা বর্তমানে যে আমরা অ্যানুয়াল রিপোর্ট ধরতেছি, তো ওইটাতেও আমরা আশা করতেছি আগের বছরের তুলনায় কমবে। তো ওভারঅল কিন্তু তার নাম্বারটা একটু কমে যাচ্ছে এখন। আর আর্নিংস পার শেয়ারও যদি দেখি, আর্নিংস পার শেয়ার দেখলে এইখানে দেখতে পাবেন যে আর্নিংস পার শেয়ারে যেটা বাড়তেছিল, দেন আসলে এইখানে একটা ভালো ড্রপ হয়েছে। আর পরে এই জায়গাটা এসে বা এই বছর কিন্তু গত বছরের চাইতে হয়তো একটু বেটার করার সুযোগ রয়েছে। তবে আর্নিংস পার শেয়ারে একটা ব্যাপার কি, এইখানে অলরেডি কিন্তু এই যে 13 টাকা যেই রেঞ্জটা, এটা কিন্তু অলরেডি যে আগের যেই 16 কোটি শেয়ার ছিল ওইটার উপরে হিসাব হতো। তো তার কিন্তু আসলে নেট প্রফিটও কমেছে। আমরা যদি নেট প্রফিটটাও দেখি, সেটা এখানে 279 কোটি টাকা, দেন কিন্তু 183 কোটি টাকায় নেমে আসে। তো নেট প্রফিটও কমেছে, বাট মিনহোয়াইল কিন্তু তার শেয়ার সংখ্যাও যেহেতু বেড়েছে, তো এই কারণে আসলে তার ইপিএস ভালো একটা পরিমাণে কমেছে। আর আমরা যদি তার এইখানে অপারেটিং প্রফিট মার্জিন, যেটা কিন্তু 9 মাসের ডেটা অনুসারেই বের করেছি, 51 আর 47, তো তার যে মার্জিন খুবই ভালো, এটা কিন্তু অলরেডি এখান থেকে বোঝা যাচ্ছে। এছাড়াও আমরা যদি রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ড দেখি, দেখেন রেভিনিউ কিন্তু হিউজ বাড়তেছে, কস্ট অফ গুডস সোল্ড এই যে লাল যেই ক্যান্ডেলগুলা, এগুলা কিন্তু খুব বাড়ে নাই, লাস্ট 3 ইয়ার্স একটু বেড়ে গিয়েছে, বাট এর আগে কিন্তু খুব বাড়ে নাই। সো তার খুব ভালো একটা মার্জিন থাকে, বোঝাই যাচ্ছে। সো এই হিসাবে কিন্তু এই কোম্পানিটা একটা গ্রোথ অ্যান্ড খুব ভালো কোম্পানি ছিল। লাস্ট 2-3 ইয়ার্সে তার রেভিনিউ অ্যান্ড নেট প্রফিটে একটু নেগেটিভ গ্রোথ আসার কারণে এটা একটু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বাংলাদেশের স্টক মার্কেটে বা বাংলাদেশের যে এই সাবমেরিন কেবল যে ইন্টারনেট বিজনেস, সেইখানে কিন্তু এরা একটা মনোপলি বিজনেস ছিল, অ্যান্ড তারা যেহেতু সরকারি কোম্পানি, সো আরো ভালো করতেছিল। বাট রিসেন্ট ইয়ারগুলোতে গত সরকার থাকা অবস্থায় 2টা কোম্পানিকে তারা অনুমোদন দিয়েছে, জানি না সেই অনুমোদনটা এই সরকারের আন্ডারে বা পরবর্তী সরকারের আন্ডারে যেই 2টা প্রাইভেট কোম্পানি অনুমোদন পেয়েছে তারা সেইটার আন্ডারে বিজনেস রান করবে কিনা। যদি রান করে, সেই হিসাবে কিন্তু বিএসসি পিএসসি আর মনোপলি কোম্পানি থাকতেছে না। আর আমরা যদি তার নেট প্রফিটের মার্জিন দেখি, নেট প্রফিটের মার্জিন হিস্ট্রিক্যাল ডেটা দেখলেও দেখতে পাবেন 26-30, দেন আসলে তারা বেশ একটা সময় ধরেই 55-56%-এর আশেপাশে ছিল, এবং বর্তমানে যেহেতু সে একটু খারাপ করতেছে, খারাপ সময়েও কিন্তু সে 45-এর নিচে নামে নাই, এন্ড বর্তমানে সেটা 47% রয়েছে। তো ওভারঅল তার প্রফিটেবিলিটি খুব ভালো, এটা বলাই যায়। বাট তার যদি রেভিনিউ গুলা আবার রিভাইভ করা শুরু করে, সেই ক্ষেত্রে হয়তো কোম্পানিটা একটা ভালো কোম্পানি হতে পারে। তো এবার আমরা কিছু রেশিওস ডেটা দেখবো।
তো তার অ্যাসেট টার্নওভার রেশিও 0.2x। তো এদের যেহেতু খুব বেশি অ্যাসেটের আসলে ওইভাবে দরকার নাই, সেই হিসাবে হয়তো বা তার অ্যাসেট টার্নওভার রেশিওটা আরেকটু বেশি হতে পারতো। আর ডেট রেশিও যদি দেখি 18.72%, মানে তার টোটাল অ্যাসেটস এর 18 বা 19% ডেট রয়েছে। এটা মোটামুটি মডারেট লেভেলে, যেহেতু সে একটা গ্রোথ কোম্পানি, গ্রো করার জন্য তাকে কিছু ডেট নিতেই হচ্ছে। আর ডেট টু ইকুইটি রেশিও 26%, এটাও মডারেট বলা যায়। ডেট কভারেজ রেশিও 20, দ্যাট মিনস তার প্রতি 20 টাকা অপারেটিং প্রফিটের এগেনস্টে 1 টাকা ইন্টারেস্ট বিয়ারিং কস্টে খরচ হচ্ছে। তো এটাও ওভারঅল তার ডেটের পজিশনটা ভালোই মনে হচ্ছে, বা খারাপ মনে হচ্ছে না অ্যাটলিস্ট। আর ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি, যে তার আগে অনেক হাই ছিল, যেটা এখন অনেকটাই কমে এসেছে, ভালো ডেটা মনে হচ্ছে। আর অ্যাসেট টার্নওভার রেশিও কিন্তু লাস্ট 2 ইয়ার্সে, যেহেতু তার টার্নওভার বা রেভিনিউ যেহেতু কমেছে, এই কারণে কিন্তু তার অ্যাসেট টার্নওভার রেশিও কমে গিয়েছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। আর ক্যাপেক্স টু রেভিনিউ 8.35%, ক্যাপেক্স টু নেট প্রফিট 17.72%। তো এটা মোটামুটি ভালো মনে হচ্ছে, কারণ গ্রোথ কোম্পানি, তারা কিন্তু আসলে ক্যাপেক্সে খরচ করতেই হবে। আর আরও এইখানে এই যে যেটা বললাম, যে তার কিন্তু অ্যাসেটটা একটু বেশি মনে হচ্ছে। অ্যাসেটটা বেশি হওয়ার কারণে এত ভালো রিটার্ন জেনারেট করার পরেও একটা কোম্পানির কিন্তু আরওএ মাত্র 8.16%, এবং আরওই ইকুইটিও কিন্তু 11.44%, আরওসি ক্যাপিটাল এমপ্লয়েড 11.79%, আরওআইসি 0.06%। এই কোম্পানিটার যেহেতু প্রফিটেবিলিটি খুবই ভালো, দেন একটা গ্রোথ কোম্পানি, ভালো লেভেলে গ্রো করতেছিল। কারণ আমরা যদি এখানে তার রেভিনিউ গ্রোথ ডেটা দেখি, সেটাও কিন্তু 22%-এর মতো ছিল, 5 বছরেও কিন্তু সেটা 10%। তো এন্ড তার প্রফিটেবিলিটি যেহেতু খুবই ভালো, তো এইখানে কিন্তু সে যদি অ্যাসেটটা একটু কম রাখতো, তাহলে হয়তো আরওএ, আরওই, আরওসি, আরওআইসি এই ডেটাগুলো ভালো আসতো। এন্ড এটা একটা সময় আসলে ছিল আরওই 23%-এর মতো ছিল, বাট সেটা এখন কমে 11.44%-এ চলে এসেছে। তো এই জায়গাটায় আরেকটু বেটার আরওএ, আরওই বা তার যে ক্যাপিটাল অ্যালোকেশন, এটা আমরা আরেকটু বেটার এক্সপেক্ট করি তার কাছ থেকে। তো সে যদি তার অ্যাসেটটা একটু কমাতে পারে, বা কম অ্যাসেট খরচ করে তার বিজনেসটা রান করতে পারে, তাহলে হয়তো তার আরওএ, আরওই বা আরওসি এগুলোতে আমরা একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। এই পর্যায়ে আমরা যদি ক্যাশ ফ্লো ডেটা অ্যানালাইসিস করি, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করলে তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার 6 টাকা 50 পয়সা বা 6.5 টাকার মতো, এবং ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল 20.6x। আর আমরা যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, 54% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করতেছে, হুইচ ইজ ভেরি গুড। আর ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও 61%, এটাও বেশ ভালো। 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর যদি দেখি, সেটা কিন্তু 26%, মানে ইয়ার অন ইয়ার গত 5 বছর সে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট 26% করে বাড়িয়েছে, এটা খুবই ভালো একটা নাম্বার। আর 10 বছরের তো সেটা, যেহেতু আসলে জুন 16 খুব বেশি ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নাই, তো এটাকে ইরিলেভেন্টই বলবো। বাট এটা 210%-এর মতো আসে। 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর যেটা 3.2%, আর 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর 18.4%। তো এইখানে 5 বছরের এই নাম্বারটা হয়তো আরেকটু ইমপ্রুভ করা যেত, যেহেতু তার আসলে খুব ভালো যেই রেভিনিউ অ্যান্ড নেট প্রফিটটা খুবই ভালো। তো এইখানে ফ্রি ক্যাশ ফ্লোটাকে আরেকটু ইমপ্রুভ মেবি করা যেত। আর আমরা যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু তারা একবার 51% ডিভিডেন্ড পে আউট রেশিও করে, দেন মাঝখানে তারা 268% ডিভিডেন্ড পে আউট রেশিও কোনো কারণে মেনটেন করেছিল। তো একটা বাংলাদেশি কোম্পানির জন্য, বাংলাদেশি কোম্পানি যেহেতু ডিভিডেন্ড অনেক কম দেয়, 54 আর 60, এটা খুবই ভালো একটা নাম্বার। সেই হিসাবে আসলে ডিভিডেন্ড পে আউট রেশিও নিয়ে আমাদের খুব বেশি অবজেকশন নাই। আর ফ্রি ক্যাশ ফ্লোর ক্ষেত্রেও যদি বলি, হ্যাঁ এই কোম্পানিটার পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে এক্সেপ্ট 1 ইয়ার। তো প্রতি বছরই সে তা ভালো ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছে, অ্যান্ড অলওয়েজই তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট তার ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে কভার হয়েছে। তো এটা ভালো, বাট সে যদি তার ফ্রি ক্যাশ ফ্লোটা আরেকটু বাড়াতে পারতো, তাহলে হয়তো আরেকটু ভালো হতো। যাই হোক, ওভারঅল কিন্তু আমরা এই কোম্পানিটার ডেটাটা খুবই ভালো, বা মোটামুটি ভালো একটা ডেটা দেখেছি, যতগুলা ডেটা এখন পর্যন্ত দেখেছি। বাট এরপরেও কিন্তু একটা কথা থেকে যায়, যে আমরা যখন ভালো ডেটা দেখব, অ্যান্ড স্টকের তো একটা প্রাইসের ব্যাপার থাকে, তো মার্কেটে এখন এই স্টকটা কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড, বা ভ্যালুয়েশনের দিক থেকে কি অবস্থায় আছে, সেটা আমরা দেখব। আর এরই ধারাবাহিকতায় আমরা শুরুতেই করব ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এইখানে কিন্তু আমরা ডিভিডেন্টের গ্রোথের ডেটাটা নিয়েছি। সো লাস্ট 10 ইয়ার্সে, যেহেতু এর আগে আসলে জিরো ছিল, তো এই কারণে এখানে একটা বড় নাম্বার চলে এসেছে, আর এই বড় নাম্বারের কারণে এইখানেও একটা বড় নাম্বার চলে এসেছে। বাট এই জায়গা থেকে যদি আমরা অ্যাভারেজ দেখি, সেটা 36%-এর মতো অ্যাভারেজ সে লাস্ট 10 ইয়ার্স ডিভিডেন্টের গ্রো করেছে, বা ডিভিডেন্টটা 36%-এর মতো গ্রো করেছে।
আর আমরা যদি এখানে ক্যাশ ফ্লো দেখি, সো লাস্ট 5 ইয়ার্স কিন্তু সে 26% করে ডিভিডেন্ড গ্রো করেছে। তো এই জায়গায় আমরা হয়তো 25-26 নিতে পারি, বাট ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে একটা সমস্যা হলো যে ডিসকাউন্ট রেটের চাইতে বেশি আমরা আসলে গ্রোথ রেট নিতে পারবো না, তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালুয়েশন চলে আসবে। তো আমরা এখানে গ্রোথ রেটের জন্য যেহেতু আসলে আমরা ডিসকাউন্ট রেটের চাইতে বেশি নিতে পারবো না, আমরা একটা 10% যদি ধরি ইনিশিয়ালি, 10% ধরলে আমরা কিন্তু এই কোম্পানিটাকে 31% আন্ডার ভ্যালুড অবস্থায় পাচ্ছি। তো আমরা ধরেই নিচ্ছি যে এই কোম্পানিটার ডিভিডেন্ড সামনের দিনগুলো তো 10% হারে বাড়বে। কারণ 10% ধরতেছি, এটার রিজন হলো যে অলরেডি কিন্তু তার ডিভিডেন্ড পে আউট রেশিও 54%-এ চলে এসেছে। তো 54 থেকে সে যদি কমাতে চায় তাহলে কিন্তু হয়তো সাময়িক বা ওভারঅল বা অ্যাভারেজে হয়তো 10%-এর আশেপাশেই থাকবে, যদি সে কিছুটা কমিয়ে আবার বাড়ায় আর কি সেই ক্ষেত্রে। যাই হোক, সো সেই হিসাবে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসে 177 টাকার মতো, যেইটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 32% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আর এই পর্যায়ে আমরা ডিসকাউন্ট ক্যাশ ফ্লো মেথডে বা ডিসিএফ মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। তো ডিসিএফ মডেলে করার জন্য আমরা ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা নিয়েছি। ফ্রি ক্যাশ ফ্লোর আমরা এইখানে 10 বছরের ডেটা নিয়ে সেটা অ্যাভারেজ করেছি, আমরা পেয়েছি 15.70। আর আমরা যদি এখানে ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা দেখি, এটা 10 বছরে 18.40 আর 5 বছরে 3.20। তো 18 আর সেটা কমে এখন 3-তে চলে এসেছে। আমরা জানি না সেটা আসলে আবার 18 বার এই জায়গায় যাবে কিনা, বাট স্টিল আমরা একটু বুলিশ থাকতে চাই, কারণ বর্তমানে যেহেতু আমাদের মার্কেটে একটু বুলিশ মোমেন্টাম দেখা যাচ্ছে, সো ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা একটু ছাড় দিতেই চাচ্ছি। তো আমরা যদি এখানে গ্রোথ রেট 10%ও ধরি, বুঝতেই পারতেছেন 3% লাস্ট 5 ইয়ার্সে, লাস্ট 10 ইয়ার্সে 18, সো আমরা কিন্তু একটা মাঝামাঝি জায়গায় ধরতেছি 10%। 10% ধরলে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 119 টাকা 24 পয়সা, এবং যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 11% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। সো একটা গ্রোথ কোম্পানির গ্রোথ স্লো হয়ে গেলে যা হয় আর কি, বা এই জায়গায় যেহেতু আসলে তার ফ্রি ক্যাশ ফ্লো খুব বেশি ভালো অবস্থানে আছে এটা বলা যায় না, এই কারণে ফ্রি ক্যাশ ফ্লোতে একটু কম এসেছে। গ্রোথ কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো বা ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন একটু কমই আসে। যাই হোক, এবার আমরা রিসিডুয়াল ইনকাম মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন দেখব। রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন দেখার জন্য আমরা তার ইকুইটি গ্রোথ রেট নিব। ইকুইটি গ্রোথ রেট আমরা এখানে 10 বছর ইকুইটি গ্রোথ অ্যাভারেজ করে 12.90% পেয়েছি। যেটা আমরা মডারেট, যেটা অন্যান্য কোম্পানিগুলোর জন্য ধরি সেটাই ধরবো। এখানে হয়তো আমরা 8% ধরবো। আর নেট প্রফিটের গ্রোথ রেট যদি দেখি, আমরা অ্যাভারেজ করে 98% পাচ্ছি। আর আমরা যদি এখানে নেট প্রফিটের গ্রোথ রেট আমরা পাচ্ছি কিন্তু 30% 10 ইয়ার্সে, আর 5 ইয়ার্সে পাচ্ছি আমরা 15%। বাট এটা যেহেতু লাস্ট বা রিসেন্ট ইয়ারগুলোতে তার যেহেতু রেভিনিউতে একটু সমস্যা হচ্ছে বা রেভিনিউ কমে আসতেছে, তো এই জায়গায় আমরা 15 থেকেও আর একটু কনজারভেটিভ থাকবো। তো আমরা ধরে নিচ্ছি যে তার নেট প্রফিটের গ্রোথ রেট নেক্সট 10 ইয়ার্স 10% করে অন অ্যাভারেজ হবে। 10 কিন্তু খুবই ভালো নাম্বার, বাট এই কোম্পানিটার হিসাবে আমরা একটু কনজারভেটিভ। আর আমরা ইকুইটি গ্রোথ রেট ধরতেছি 8%। আমরা যদি 8 আর 10% ধরি, সেই হিসাবে ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 128 টাকা, এইটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 4.50% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আমরা তিনটা মডেলে তার ভ্যালুয়েশন করলাম। এই তিনটার যদি সামারি দেখি, সামারি দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিএফ মডেলে তার ভ্যালুয়েশন ছিল 119 টাকা, আর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ছিল 176 টাকা, রিসিডুয়াল ইনকাম মডেলে 128 টাকা। এভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি আমরা 141 টাকা, যেটা কিন্তু তার বর্তমান প্রাইসের এগেনস্টে 5% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই জায়গাটায় আমরা যদি ডিভিডেন্টের গ্রোথটা একটু কমও ধরি, কারণ সে যেহেতু একটু স্ট্রাগল করতেছে, তো আমরা যদি এটা ইভেন 9% ধরি, 9% ধরলে কিন্তু আমরা ভ্যালুয়েশনে ওভার ভ্যালুড অবস্থায় পাচ্ছি। এটা আমি জাস্ট ধরলাম না, বাট এটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে ডিভিডেন্টের গ্রোথ রেটের উপরে অনেক কিছু নির্ভর করতেছে। তো আমরা এই কোম্পানিটার অ্যানালাইসিস দেখলাম, এবার আমরা কিছু প্রোজ অ্যান্ড কনস দেখবো বা বুলিশ অ্যান্ড বিয়ারিশ টেকওয়েজ দেখবো, যেগুলোর উপরে বেস করে এই কোম্পানিটাতে হয়তো ইনভেস্ট করা যায় কি করা যায় না, বা এই যে পুরো ভিডিওটা দেখলাম এটার একটা সামারি আসলে আমরা এখানে দেখবো। শুরুতে আসি বুলিশ টেকওয়েজ। বুলিশ টেকওয়েজে কিন্তু আমরা দেখলাম যে এই কোম্পানিটা স্ট্রং রেভিনিউ গ্রোথ রয়েছে, যেটা কিন্তু 5 বছরে 9.77% এবং 10 বছরে 12.79% ইয়ার অন ইয়ার গ্রোথ। আর নেট প্রফিটে কিন্তু ইমপ্রেসিভ একটা গ্রোথ রয়েছে, যেটাও 5 বছরে 15.35% আর 10 বছরে 30.75%। তো নেট প্রফিটে খুবই ইমপ্রেসিভ একটা গ্রোথ রয়েছে। আর 10 বছরের ডিভিডেন্ড সিজিআর 14.75%। সো এইখানে কিন্তু সে খুব ভালো একটা শেয়ার হোল্ডারদের ভালো রিটার্ন ওভার দ্য টাইম
ভালো রিটার্ন দিচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। আর তার কিন্তু অ্যাসেটস অ্যান্ড ইকুইটিতে আমরা একটা কনসিস্টেন্ট গ্রোথ দেখেছিলাম, যেটা আমরা এই জায়গাটায় দেখেছি অ্যাসেটস অ্যান্ড ইকুইটিতে। তো এটা আমাদের কাছে পজিটিভ মনে হচ্ছে। এবার যদি আমরা বিয়ারিশ টেকওয়েজ দেখি, বিয়ারিশ টেকওয়েজে তার রেভিনিউ কিন্তু 2023-এর পরে শার্পলি পড়তেছে, এটা আমাদের কাছে একটা বিয়ারিশ মনে হয়েছে। দেন ফ্রি ক্যাশ ফ্লো একটু ভোলাটাইল, ফ্রি ক্যাশ ফ্লোটা খুব বেশি আমাদের কাছে পজিটিভ বা খুব বেশি লুক্রেটিভ মনে হয় নাই আসলে, কারণ তার যে হারে প্রফিট মার্জিন ওই হিসাবে ফ্রি ক্যাশ ফ্লোতে সে আরো ভালো হয়তো বা করতে পারতো। আর ভ্যালুয়েশনে একটা রিস্ক আমরা দেখেছি যে এইখানে যদি আসলে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে যদি আমরা 9% ধরি, ওভারঅল কিন্তু সে একটু ওভার ভ্যালুর চলে আসতেছে। তো ভ্যালুয়েশন মডেলে একটু আমরা স্লাইটলি ওভার ভ্যালুড অবস্থায় পেয়েছি। আর দেন 4 নম্বরে যেটা রয়েছে ইকোনমিক অ্যান্ড মার্কেটস আনসার্টেনিটিস। সো এই জায়গাটায় আমরা ফিউচার পারফরমেন্সে একটু আনপ্রেডিক্টেবল মনে হচ্ছে, কারণ সে যদি মনোপলি না থাকে বা এইখানে তার বিজনেসে যদি আরও কিছু সাবমেরিন কেবল প্রাইভেট কোম্পানি যদি ভাগ বসায়, তো প্রাইভেটরা একটু হার্ডলি পুশ করবে, এটাই স্বাভাবিক। তো সেই হিসাবে সরকারি কোম্পানি কতটুকু অ্যাডভান্টেজ পাবে এটা নিয়ে হয়তো আমাদের আরেকটু দেখতে হবে, আর একটু দেখা ছাড়া এটা নিয়ে কোনো কমেন্ট এখনই করা যাচ্ছে না। বাট এই জায়গাটায় একটু রিস্ক আমাদের মনে হচ্ছে। তো এই ছিল বিএসসি পিএসসি বা সাবমেরিন কেবলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আপনারা যদি এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চান, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের কাছ থেকে নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান অথবা নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।